গাঢ় সন্ধ্যা প্রকৃতির বক্ষ জুড়ে। বিহারিণী মহলের অন্দরমহলে আজ সকলের মাঝে লুকোচুরি ফিসফিস। বাড়ির গৃহকর্মচারীরা একজনের সাথে আরেকজন ফিসফিস করে কি যেন বলে। অলকানন্দাকে ইশারা করে করে সে কথা বলে, কিন্তু যে অলকানন্দাকে দেখে তখনই ভয়ে চুপচাপ হয়ে যায়, কথা বলে না। লুকোচুরি কথাবার্তা থেমে যায়। অলকানন্দা ব্যাপারটা খেয়াল করেও যেন করছে না। গৃহকর্মচারীদের এমন আচরণ করাটা তার কাছে অস্বাভাবিক লাগছে না। এতদিনের প্রচলিত প্রথা থেকে বের হতে একটু তো সময় লাগবেই সকলের। রান্নাঘরে একবার কৃষ্ণপ্রিয়াকে ছুটে আসতে দেখা যাচ্ছে, আবার ছুটে নিজের ঘরে চলে যাচ্ছে। সাথে তার কাকি শাশুড়িরও ছুটোছুটি দেখা যাচ্ছে। লক্ষ্মীদেবীও আজ মনোহরের ঘরে। একটু পর পর তার হাঁক শোনা যাচ্ছে। অলকানন্দাকে ছলে ছলে অভিশাপ দিচ্ছে, অতপর আবার চুপ হয়ে যাচ্ছে, হয়তো গোপন ভয়ে। মেয়েটা যা কিছু করতে পারে, এই মেয়েকে বেশি রাগালে যে কপালে দুর্গতি আছে সেই কথা আর কারো বুঝতে বাকি নেই। মনোহরের আর্তনাদ থেমে থেমে ভেসে আসছে। ব্যত্রাঘাতে তার শরীরটা ক্ষতবিক্ষত। আজকের মতন এত নিষ্ঠুর বিচার কার্য হয়তো এই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। তবে সঠিক বিচার পেয়ে গ্রামবাসীদের মনে তৃপ্তির ছোঁয়া। যাক, যে বিচারে আপন পর ভেদাভেদ নেই, সেই বিচারের চেয়ে উত্তম বিচার আর নেই। তার এমন বিচার পেয়ে গ্রামবাসীরা উৎসব মুখর পরিবেশে নিমজ্জিত। অথচ আজ অন্দরমহলে কেবল শুনশান নীরবতা আর থেমে থেমে আর্তনাদ। পুরো 500 ব্যত্রাঘাত দেওয়ার পর আগেই মনোহর প্রায় আধমরা হয়ে গেছে। তাই তার বিচার কার্য সেখানেই থামানো হয়েছে। আর বিস্ময়কর একটি ব্যাপার হলো, প্রথম 50টা ব্যত্রাঘাত করেছে ভুক্তভোগী সেই কন্যা, যে সারাদিন লজ্জায় ঘর ছেড়ে বের হয়নি। সে কেমন দীপ্তিময় একটা উজ্জ্বলতা নিয়ে ভরা সভায় উপস্থিত হয়েছে। মনের প্রতিটা ক্ষোভ মিটিয়ে সে ইচ্ছে মতন ব্যত্রাঘাত করেছে। আর অলকানন্দা সবটা সময় দাঁড়িয়ে এই বিচার কার্য সম্পাদিত হতে দেখেছে। গ্রামের এমন কোনো মানুষ নেই যে আসেনি। ছেলে মেয়ে, নারী পুরুষ, শিশু সকলেই ছুটে এসেছে সে বিচার দেখতে। অবশেষে কৃষ্ণপ্রিয়ার মাটিতে গড়াগড়ি করে স্বামীর প্রাণ ভিক্ষে চাওয়ার পর স্থগিত হলো সেই বিচার। অলকানন্দা অন্দরমহলের আরাম কেদারায় বসে আছে। মনোহরকে দেখতে ডাক্তার বৈদ্য সবই এলো। অলকানন্দা এক্ষেত্রে কোনো নিষেধ করেনি, বরং সবচেয়ে ভালো চিকিৎসক আনার ব্যবস্থাই সে করেছে। বিচার কার্যের সময় সে ছিল বিচারক, কারো আত্মীয় নয়, কোনো আপন মানুষ নয়। কিন্তু অন্দরমহলে সে অবশ্যই এ বাড়ির বউ, মনোহরের বউঠান, কৃষ্ণপ্রিয়ার যা, এবং এ বাড়ির পরম কাছের মানুষ। এখানে সে বিচারক নয়। অলকানন্দার মুখোমুখি কেদারায় এসে বসল প্রসাদ। বাড়ির সকলে যখন মনোহরকে নিয়ে ব্যস্ত, তখন প্রসাদের নেই কোনো হেলদোল। সে বরং আয়েশ করেই বসল কেদারায়। বসে বেশ প্রশংসা করে বলল, বাহ, আজ কি রূপ দেখলাম আপনার অলকানন্দা। এমন তেজস্বী রূপও লুকিয়েছিল এত ছোট একটা মেয়ের ভেতর। অলকানন্দা কথা বলল না, তবে ক্ষীণ একটা হাসির রেখা টানল নিজের ঠোঁটে। প্রসাদ আবারও বলল, কিন্তু আপনার কি এমন ঝামেলায় যাওয়া উচিত ছিল? যদি কোনো ক্ষতি হয়? প্রসাদ, তোমার মতন মানুষ এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করলে চলবে বলো তো? প্রতিটি মেয়েরই প্রয়োজনে ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে। কেবল তার প্রয়োজন একটু আস্থা। যে নারী সৃষ্টি করতে পারে, সে নারী ধ্বংসও আনতে পারে, তা সকলের অবগত হওয়া উচিত ছিল। কিন্তু তোমার এমন সংশয়ের বাঁধ ছুড়লে নারীর তেজস্বী রূপ কি আর দেখতে পাবে বলো? নবনীলের প্রশ্নে প্রসাদের দীর্ঘ হাসির রেখাটা কিছুটা থেতিয়ে এলো। কিছুটা আমতা আমতা করে বলল, যতই হোক অলকানন্দা তো একা উনার। অলকানন্দা একা? কোথায় একা? অলকানন্দার সাথে তার ছাইচাপা আত্মবিশ্বাস আছে। উনি তো একা নয়। প্রসাদ হাসল। তার হাতের মোটা মেটে হলদেটে রঙের খোলা বইটা বন্ধ করল। বাঁকা হেসে বলল, নবনীল, শহরের সাথে গ্রাম গুলিয়ে ফেলো না। শহরে থেকে 2-1টা নারীর প্রতিবাদী চরিত্র দেখো, তাই তোমার মুখে এমন কাব্য আসাটাই স্বাভাবিক। কিন্তু শহরের তুলনায় গ্রাম কতটা পিছিয়ে আছে তোমার ধারণাও নেই। যে গ্রামে একটা মেয়ে বিধবা বলে আরেকটা মেয়ে তার পাশে বসে পরীক্ষা দিতে চায় না, সেই গ্রামে বৈধব্য নামক মন গড়া রোগ নিয়ে একটা মেয়ে শাসন কার্য পরিচালনা করতে পারবে এত সহজে? সব কি এতই সোজা নবনীল? তোমার দুনিয়া দেখার দৃষ্টি
এখনও অভিজ্ঞ নয়। আর তুমিও বোধহয় নারীর প্রতিবাদী চরিত্র আর শাসন কার্য নিয়ে স্বস্তিতে নেই, কিংবা অভ্যস্ত নও। নবনীলের ঠেস মারা কথাটা প্রসাদের বোধগম্য হলো অবশ্যই। অলকানন্দা চুপ করে দুজনের কথা কাটাকাটি দেখছিল, বেশ উপভোগও করছিল। তাদের মাঝে যে আড়ালে সাপে নেউলে একটা সম্পর্ক আছে তা আর বুঝতে বাকি রইল না অলকানন্দার। কিন্তু সেই কথা কাটাকাটির দৃশ্য আর বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বাহিরের পাহারাদার ছুটে এলেন। মাথা নত করে অলকানন্দাকে উদ্দেশ্য করে বললেন, আসবো বউ ঠাকুরন। অলকানন্দা ঘাড় ঘুরিয়ে চাইল পাহারাদারের দিকে। লোকটার মাথা নত করা। একদিন এই পাহারাদারই বলেছিল এবাড়ির বউয়ের ভীমরতি হয়েছে, যার জন্য স্বামী মারা যাওয়ার পরও সে চুল কাটতে চায়নি, সাদা শাড়ি পরতে চায়নি। অথচ আজ তার চোখেই অলকানন্দার জন্য সম্মান। আসলে কেউ কাউকে এমনিই অধিকার দেয় না, সেটা অর্জন করতে হয়, আর না হলে ছিনিয়ে নিতে হয়। নিজের জায়গা নিজেকেই গড়তে হয়। অলকানন্দার ধ্যানের মাঝেই প্রসাদ উত্তর দিল, আসো। কিন্তু প্রহরী আগের জায়গায় নিশ্চল দাঁড়িয়ে রইল, যেন এখান থেকে নড়ে চড়ে গেলেই খারাপ কিছু হয়ে যাবে। অলকানন্দা বুঝল সে অনুমতি না দিলে এখন এই গ্রামের একটা কাজও যে হবে না। তাই ক্ষীণ স্বরে বলল, অনুমতি দিল, আসুন। প্রহরী এবার ভেতরে এলো। মিটমিট করে হাসল নবনীল। প্রসাদের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলল, অলকানন্দা কিন্তু নিজের জায়গা পেয়ে গেছে। তুমি ঘর জামাই, তোমার জায়গা হেলা ফেলাতেই থাকবে। প্রসাদ বিরক্ত চোখে চাইল, কিন্তু কিছু বলল না। তন্মধ্যে প্রহরী ভেতরে এসে বিনীত স্বরে বলল, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে, তাদের কি ভেতরে আসতে বলবো এখন? অলকানন্দা ভ্রু কুঁচকাল। তার সাথে দেখা করার মতো মানুষ বর্তমানে নেই। যদিও কোনো কিছুর বিচারের জন্য আসে, তবু এখন তো আসার কথা না। মাত্রই বিরাট একটা বিচার তারা নিজ চোখে দেখল। এটা হজম করতে অন্তত কয়েকদিন সময় তো লাগবে। অলকানন্দা ধ্যানে মগ্ন হয়ে প্রশ্ন করল, তারা কারা? একজন আপনার পিতা, আর একটা হলো সাহেবদের গাড়ি। ইংরেজি সাহেব এসেছে নিজে আপনার সাথে দেখা করতে। অলকানন্দা সহ উপস্থিত সকলেই অবাক হলো। নবনীল বিস্মিত কণ্ঠে বলল, এই সন্ধেবেলা সাহেব এসেছেন কেন? উনি বলেছেন বউ ঠাকুরনের সাথে দেখা করবে। অলকানন্দা নিজেকে ধাতস্থ করল। মূলত সে নিজেকে যতটা সাহসী দাবি করে ততটা সাহসী হয়তো সে হয়ে ওঠেনি আদতে। বুক তার কাঁপছে। কম্পনরত কণ্ঠে বলল, সাহেবদের ভেতরে আসতে বলুন এবং তার সাথের বাকি অন্যান্য মানুষকে বাহিরের ঘরে বসান। অলকানন্দার অনুমতি পেয়ে প্রহরী চলে যেতে নিলেই প্রসাদ দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আর আপনার বাবা? বাবাকে আসতে হবে না, এতদিন একটা খোঁজ নেয়নি, তার মেয়ে বেঁচে আছে কিনা মরে গেছে। আজ আমার প্রাচুর্যের কথা শুনে মনে পড়ল আমি বেঁচে আছি, তাই বাবার দরকার নেই এখানে আসা। অলকানন্দার শক্ত জবাবে চুপ হয়ে গেল প্রসাদ। নবনীলের মুখে তখন রাজ্য জয়ের হাসি। অলকানন্দার তেজ সে জাগ্রত করতে সক্ষম। প্রহরী যেতেই অলকানন্দা বিরাট ঘোমটা টানল। ঢেকে গেল তার চাঁদের মতন মুখখানা। মিনিট পেরোতেই গাড়ির শব্দ স্পষ্ট হলো এবং এর কয়েক সেকেন্ড পেরোতেই অলকানন্দার বৈঠকখানায় দেখা গেল ধবধবে সাদা চামড়ার একজন পুরুষকে। অলকানন্দা আড়ষ্ট হলো। ধবধবে সেই বিদেশি পুরুষ এসে ঝলমলে হাসি দিয়ে বলল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অ্যালেন, ভালো আছেন আপনি? সাহেবের এমন বাংলা উচ্চারণ শুনে কপাল কুঁচকালো সে। হাত জোর করে বলল, নমস্কার। ভালো আছি আমি, আপনি ভালো আছেন? বসুন এখানে। সাহেব বাক্য ব্যয় না করেই বসে পড়ল। ততক্ষণে পর্দার আড়ালে এসে উপস্থিত হলো বাড়ির সকল মহিলাবৃন্দ। নন্দন মশাইও সাহেব আসার খবর শুনে হতদন্ত হয়ে এলো। আহ্লাদে গদগদ করে বললেন, সাহেব এসেছে, আমায় ডাকলে না কেন? আর বৌমা, তুমি এখানে কি করছো? যাও ভেতরে যাও। পরপুরুষের সামনে কিভাবে দাঁড়িয়ে আছো, লজ্জা ছাড়া? আমি আপনার সাথে নয়, ওনার সাথে দেখা করিতে আসিয়াছি। আপনি বরং ভেতরে চলে যান। নন্দন মশাই বিস্মিত হলো সাহেবের কথায়। আমতা আমতা করে বলল, ওর সাথে কিসের কথা? কথা সম্পূর্ণ হওয়ার আগেই সাহেব উঠে দাঁড়ালো। অলকানন্দার কাছে এসে হাতের বিরাট ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বললেন, আপনার কথা আজ সকলের মুখে মুখে শুনিয়া আমি অবাক হইয়া ছুটিয়া আসিয়াছি। আপনার এমন সাহসিকতাকে ফুল দিয়া প্রশংসা করিতেছি, আপনি এটা গ্রহণ করুন। অলকানন্দার অস্বস্তি হলো।
ঘুরে সাহেবের থেকে ফুল নিতে গিয়ে তার ঘোমটা নড়চড় হলো। তার নিষ্পাপ পবিত্র মুখখানা দেখে মুগ্ধ হলো ভিনদেশি পুরুষ। বিমোহিত কণ্ঠে বলল, ইউ আর সাচ আ বিউটিফুল লেডি, আই এম ইমপ্রেসড। বঙ্গনারীর যেন অঙ্গে শোভা ধরিতেছে না। আকাশে সাদা তুলোর ন্যায় মেঘের দল ভেসে বেড়াচ্ছে নিজ আনন্দে। তাদের কোনো বাধা ধরা নিয়ম নেই, থেমে থাকার ভয় নেই। তাদের গন্তব্যহীন কেবল পথ চলা। যেখানে ঠাঁই হয়নি পিছুটানের, সেই মেঘপুঞ্জের নিচে দাঁড়িয়ে থাকা অলকানন্দার দৃষ্টি স্থির, কথারা নিস্তব্ধ। সে অনুভব করছে কেবল তাকে ছুঁয়ে যাওয়া শীতল বাতাসের অস্তিত্ব। অনেকদিন বোধ হয় প্রাণ ভরে শ্বাস নেওয়া হয়নি তার। আজ সকল না হওয়া কাজ সে একটু একটু করে সম্পূর্ণ করে অনুভব করতে চায়। সময়টা অপরাহ। বিহারিণী মহলের সামনের খোলামেলা জায়গায় একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে। আজকে ইংরেজি সাহেবরা আসবে এই মহলে। এখানের কিছু জমিজমা নিয়ে কথা হবে। অলকানন্দার ঘাড়েই তাই দায়িত্ব পড়েছে। যেহেতু এখন বিচার কার্য তার উপর, তাই সেই গ্রামের মানুষদের সকল ভালো মন্দের সাথে থাকবে। সুরবালার নেই কোনো আপত্তি, বরং সে নিজের পৌত্রবধূকে ভালো একটা শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে। কপাল অবধি ঘোমটা টানা, চন্দনের ফোঁটা কপালের মাঝ বরাবর যেন চন্দ্রবিন্দুর ন্যায় শোভা বাড়াচ্ছে। জায়গাটা নির্দেশ দিয়ে দিয়ে পরিপাটি করিয়েই ক্ষান্ত হলো অলকানন্দা। অতপর হাঁপ ছেড়ে বসল আরামকেদারা খানায়। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই মহলের চারদিকের আলো জ্বালিয়ে দেয়া হলো। ঝলমল করে উঠল ও চারপাশ। অলকানন্দা হাঁক ছেড়ে বাড়ির এক কর্মচারীকে ডাকল, মোহিনী, এক গ্লাস জল দিয়ে যাও তো। ডাক শেষ হওয়ার 2 মিনিটের মাঝেই জল চলে এলো। অলকানন্দা সেটা হাত বাড়িয়ে নিতে গিয়ে খেয়াল করলো জলটা মোহিনী নয়, কৃষ্ণপ্রিয়া এনেছে। তার সাথে দাঁড়িয়ে আছে মনময়ূরী ও প্রাণকৌরী। অলকানন্দা ভ্রু কুঁচকাল। এরা 3 জন একসাথে মানে কোনো না কোনো ঝামেলা তো আছেই। কিন্তু তবুও সে কিছু বলল না। এগিয়ে দেওয়া জলের গ্লাসটা হাতে নিয়ে আয়েশ করে পান করলো পুরোটা জল। কৃষ্ণপ্রিয়া হাত বাড়িয়ে খালি গ্লাসটা নিতেই মনময়ূরী কথা বলল, বৌঠান, তোমার চরিত্র বলতে কিচ্ছুটি নেই, তাই না? অলকানন্দা এমন একটা কথা শুনে অবাক হলো না, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তোমার না হয় আমার না হয় নেই, তোমার আছে তো, তাতেই হবে। ঘরের পুরুষ বাহিরের পুরুষ কাউকেই তো ছাড়ছ না, কিছু তো লজ্জা আনো ভেতরে। ময়ূরীর কথায় হো হো করে হেসে উঠল অলকানন্দা। রহস্য করে বলল, সব পুরুষকে না ছাড়লেও তোমার পুরুষকে ছেড়ে দিয়েছি, এতে কি তুমি খুশি নও? ময়ূরী থমকে গেল। অলকানন্দার ইশারা বুঝতে তার বাকি রইল না। চিত্ত স্থির থেকে চঞ্চল হলো। কিছু একটা হারানোর ভয় তার বুকে মাথা চাড়া দিয়ে উঠল। সাথে অলকানন্দার প্রতি নিবিড় ক্ষোভ বেরিয়ে এলো। সে হিংস্র চোখে চেয়ে দাঁত কিলমির করে বলল, চরিত্রহীন। তোমার স্বামী নিলাম না, তোমার ভাগের সোহাগ নিলাম না, সব চাইলেই আমার হতো, তবুও চাইলাম না। তাও এমন নামকরণ, কলঙ্ক লাগাচ্ছ। পরে সত্যি সত্যি কলঙ্কিনী হতে গেলে কিন্তু তোমার কপাল পূর্বে ঠাকুরজি। তুমি কি তা চাও? মৌরি আর কোনো উত্তর দিল না। স্বামী হারানোর ক্ষীণ ভয় তার বুকের মাঝে ওকে ঝুঁকি দিয়ে উঠল। সে তো জানে তার স্বামীর মনে এই মেয়েটার খুব নিবিড় একটা বসবাস হয়তো আছে। প্রকাশ করেনি মানুষটা, কিন্তু ঠিকই আছে হয়তো। বর্দি, তুমি কি একটু বেশিই করছো না? একটা মেয়ে হয়ে এতটা ক্ষমতা দেখানো কি তোমার উচিত হচ্ছে বলো? উচিত হচ্ছে না বলছো? কৃষ্ণপ্রিয়ার প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল অলকানন্দা। কৃষ্ণপ্রিয়া কর্কশ কণ্ঠে বলল, না, হচ্ছে না। উচিত না হলে ওই ক্ষমতা আমি দেখাবো ছোট বউ। তুমি বরং তোমার স্বামী সামলে রাখো। যাকে দেবতার স্থান দিয়েছ সে না আবার তোমাতেই বড় ক্ষতিটা করে। কোনো ক্ষতি সে আমার আর করবে না। বর্দি, তোমার তো স্বামী মারা গেছে, তাই তুমি স্বামী সোহাগিনীর সুখ সইতে পারছো না। কৃষ্ণপ্রিয়ার কথায় আবারও খিলখিল করে হাসল অলকানন্দা। হাসতে হাসতে প্রায় লুটোপুটি খাওয়ার জোগাড় তার। সে মুখ চেপে ধরে হাসি সংযত করার চেষ্টা চালালো। কিছু পরিমাণ চেষ্টার পর সে সফলও হলো। তার হাসি কমে এলো। চোখ জুড়ে টলমল করে উঠল অশ্রুদানা। সে অনামিকা আঙুল দিয়ে সে অশ্রু কণিকা মুছতে মুছতে বলল, তোমার দিদি মোহমালা কোথায় কৃষ্ণা? এতদিন যাকে আশ্রয় দিয়েছ তোমার বাড়িতে, আজ তোমার বিপদে সে কোথায়? কৃষ্ণপ্রিয়া ভ্রু কুচকালো।
অলকানন্দার কথা বুঝতে না পেরে বলল, ও তোর শ্বশুর বাড়ি গিয়েছে, এতদিন পর স্বামী ফিরিয়ে নিয়েছে, এমন সময় আসা সাজে নাকি? সবাইকে নিজের মতো পাষণ্ড ভেবো না বর্দি। ভাবছি না ছোট বউ, ভাবছি না বলেই তোমাকে সাবধান করছি। আর আমি খুব ভুল না করলে মোহমালা দিদি খুব শীঘ্রই তোমার কাছে আসবে, অপেক্ষা করো। বর্দি, মিছিমিছি আমার দিদির গায়ে কলঙ্ক লেপো না, সবাই তোমার মতো না। হ্যাঁ সেটা জানি, সবাই আমার মতো না বলেই তোমার কপাল পুড়বে, না হয় তুমিই বেঁচে না হলে তো তুমিই বেঁচে যেতে। কথা কাটাকাটি আরেকটু বাড়ার আগে ইঞ্জিন চালিত গাড়ির শব্দ হলো। তারা দূর থেকে জানাল দিল এক ঝাঁক ভিনদেশি পুরুষ নিয়ে তারা হাজির হচ্ছে। থেমে গেল বাড়ির রমণীগণ। নবনীল বেরিয়ে এলো ঘর থেকে। অলকানন্দা উঠে দাঁড়ালো। মেয়েরা সকলে অন্দরমহলের দিকে গিয়ে দাঁড়ালো, কেবল অলকানন্দা ছাড়া। আর নন্দন মশাই, নবনীল, তারা বাহিরে এলো। বাড়ির ভেতরের দিকে দাঁড়ালো ময়ূরীর স্বামী প্রসাদ আর পানকড়ির স্বামী ধ্রুবলালও। মিনিট খানিক পেরোতেই সাহেবদের গাড়ি বিশাল কারুকাজ শোভিত লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। অলকানন্দার বুকে দুরু দুরু কম্পন। নবনীল হয়তো বুঝল সে কম্পন, অতপর সে ফিসফিস করে ভরসা দিয়ে বলল, পা যেহেতু এগিয়েছেন, ভয় কিসের? পুরো পৃথিবী আপনার বিপরীতে চলে গেল, একটা কথা মনে রাখবে, আমি আছি আপনার সাথে। অলকানন্দা ক্ষীণ হাসল, কোমল কণ্ঠে বলল, আপনি আছেন বলে একটু ভয় কম পাচ্ছি। নবনীল ঘাড় কাত করল। মেয়েটার কৃতজ্ঞতায় থাকতে পেরে যেন তার জীবন প্রায় ধন্য। তন্মধ্যেই সাহেবরা সকলে একসাথেই প্রবেশ করলেন। অলকানন্দা সহ বাকি সকলেই দুহাত জোর করে তাদের সাদরে আমন্ত্রণ করল। সকলের মুখে গম্ভীরতা থাকলেও অ্যালেন নামের লোকটার মুখে প্রাণোচ্ছল হাসি। সে হাসি বিস্তৃত করে অলকানন্দার উদ্দেশ্যে বলল, শুভ সন্ধ্যা বিউটিফুল, ভালো আছেন আপনি? অলকানন্দা কৃত্রিম হাসি ঠোঁটে ঝুলিয়ে ঘাড় কাত করে বলল, বসুন বসুন, সকলে বসুন। অ্যালেন নামের ফর্সা ধবধবে পুরুষটা অন্যদের দিকে তাকালো, অনুমতি দিয়ে বলল, সিট এভরিওয়ান, সিট। সকলে বসল। অলকানন্দার ভীষণ অস্বস্তি হলেও সেও বসল। বসতে বাধ্য, কারণ অ্যালেন নামক লোকটা তাকেই সর্বা ভাবছে, তাই না চাইতেও বসতে হবে। তাছাড়া আজকের কথাবার্তা হবে গ্রামের মানুষদের ফসলি জমি নিয়ে, যেখানে সাহেবরা নিজেদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চায়। গ্রামের বেশ অনেকগুলো পরিবার এই জমির উপর নির্ভরশীল। জমিটা সাহেবদের দখলে চলে গেলে তাদের জীবনযাপনের বড় দুর্ভোগ নেমে আসবে যে। সকলে কুশলাদি বিনিময় করার পরই কথা শুরু হলো যুক্তিতর্ক। অলকানন্দা প্রথমে চুপ ছিল, কথা বলছিলেন নন্দন মশাই। কিন্তু হুট করে সাহেবদের মাঝেই বসে থাকা মিস্টার স্টিফেন নামের লোকটা নন্দন মশাইকে বিশাল অঙ্কের একটা প্রস্তাব দিলেন। যদি জমিটা তাদের দেওয়া হয়, তবে তার বিনিময়ে নন্দন মশাইয়ের বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে। অলকানন্দা চাইল তার খুড় শ্বশুরের পানে। লোকটা যা লোভী, রাজি না হয়ে যায়। অলকানন্দার ভাবনা সত্যি করে দিয়ে নন্দন মশাইয়ের চোখে মুখে দেখা দিল খুশির ঝিলিক। সে প্রায় রাজি হয়ে যাবে ভাব। এবার মুখ খুলল অলকানন্দা, মিস্টার স্টিফেন, দুঃখিত, আপনাকে আমরা সেই জমি দিতে পারবো না। আপনি যত টাকায় আমাদের প্রস্তাব দেন না কেন, আমরা আমাদের জমি ছাড়ছি না। গ্রামের কৃষকরা আমাদের উপর ভরসা করে চেয়ে আছেন। তাদের ভরসার দাম কোনো টাকার অঙ্ক পরিপূর্ণ করতে পারবে না। দুঃখিত, সাহেবদের মাঝে অনেকে বাংলা ততটা জানে না বলে তাদের বুঝতে অসুবিধা হলো। তাই যারা বাংলায় পারদর্শী তারা সেটা বুঝিয়ে দিল। নিজেদের মাঝে চলল আলোচনা। মিস্টার স্টিফেন যখন বুঝতে পারলেন তার প্রস্তাব অলকানন্দা প্রত্যাখ্যান করেছে, তখনই সে সাদা রুদ্রমূর্তির ন্যায় মানুষটা ক্ষেপে উঠলেন। কিছুটা হিংস্র হয়ে বললেন, আপনি বাড়াবাড়ি করিতেছেন। আমরা চাইলে এই জমি কাড়িয়া নিয়ে যাইতে পারি, তবু আমরা আপনাদেরকে মানি অফার করিয়াছি। ভাবিয়ালন, ভাবাভাবির কিছু নেই মিস্টার স্টিফেন, আমরা টাকা চাই না, আমাদের জমি আমাদেরই থাকবে। স্টিফেন নামের লোকটা এবার দাঁড়িয়ে গেলেন, কিছুটা রুক্ষ স্বরে বললেন, ডোন্ট ক্রস ইউর লিমিট, আদারওয়াইজ। স্টিফেনের কথা শেষ করার আগেই অ্যালেন প্রশ্ন ছুড়ল, আদারওয়াইজ হোয়াট? স্টিফ, কাম ডাউন, রেসপেক্ট হার। স্টিফেনের রকচগে রাগ এবার বিস্ময়ে পরিবর্তন হলো। সে প্রায় বিস্মিত স্বরে বলল, তুমি জানো অ্যালেন, তুমি কি বলছো? আর ইউ ম্যাড? হু আর শি? তাকে কেন রেসপেক্ট করিব আমি? সে আমাদের সাথে রুট আচরণ করিতেছে।
কাম ডাউন স্টিভ। সে তার গ্রামের মানুষদের ভালোর কথা ভাবিয়া এসব বলিয়াছে। ডোন্ট এগ্রি। শি ইজ সাচ এ বিউটিফুল অ্যান্ড স্ট্রং লেডি। ইউ নো শি ইজ অনলি 16 years old। স্টিভ আবার অবাক হলো বোধ হয়। অবাক হয়ে বলল, অনলি 16? ইয়াস। স্টিফেনের চোখে এবার অবাক ভাব। 16 বর্ষী একটা মেয়ের কিনা তার সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছিল সে ভাবতেও যেন পারছে না। তাছাড়া এই দেশ সম্পর্কে তাদের যতটুকু ধারণা, সেই ধারণা এতটুকু একটা মেয়ের এমন সুউচ্চ সাহসিকতার পরিচয় কোথাও উল্লেখ নেই। স্টিফেন আনমনে বললেন, ইমপ্রেসিং। তন্মধ্যে তরঙ্গিনী বাড়ির কিছু কর্মচারীকে নিয়ে হাজির হলো, যাদের হাতে ছিল খাবারের স্তূপ। হরেক রকমের খাবার নিয়ে সকলে রাখলো সাহেবদের সামনের ছোট টেবিলটাতে। পুরো টেবিল মুহূর্তেই খাবার দিয়ে পূর্ণ হয়ে গেল। সেখানে অনেক আমিষ খাবার থাকায় অলকানন্দা উঠে দাঁড়ালো। বিনীত স্বরে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা আহার করুন, আমি অন্দরমহলে যাচ্ছি। আসলে আমার আমিষের ধারে কাছে থাকা অনুচিত। স্টিফেন এবার আগ্রহ নিয়ে প্রশ্ন করল, হোয়াই? কারণ আমি বিধবা, আর আমাদের স্বামী মারা যাওয়ার পর এসব খাবার থেকে দূরে থাকতে হয়, না হয় আমরা অশুদ্ধ হয়ে যাব। অলকানন্দার উত্তরে ফেল করে তাকিয়ে রইল স্টিফেন। অ্যালেনের মুখে হাসির রেখা, বুক ভরে গেছে মুগ্ধতায়। তার সামনে দাঁড়ানো নারীটার মাঝে যেন এক আকাশ পরিমাণ মুগ্ধতা। গ্রামের মানুষদের আরও একটা দারুণ খবর দিয়ে এবার অলকানন্দা সকলের পছন্দের আসনে পাকাপোক্তভাবে আহরণ করল। সকলের মুখে মুখে তার জয়ধ্বনি। সাহেবেরা এতদিন যে জমি আটকে রেখেছিল সেটা কৃষকদের দিয়ে দেবে জানিয়েছেন। আনন্দে সীমা রইল না কারো। এ যেন এক অসম্ভব কিছু সম্ভব হওয়া। চারদিক অলকানন্দার একটা জয়ধ্বনি পড়ে গেল যেন। নিজের বিছানায় শুয়ে আছে অলকানন্দা, মিলাচ্ছে তার ছোট জীবনের বিরাট হিসাব নিকাশ। হুট করে তার এত অবহেলিত জীবনটা এতটা উঁচুতে উঠে গেল সে ভাবতেও পারছে না। তবে খুব দ্রুত উঁচুতে উঠে না, আবার মুখ থুবড়ে পড়তে হয়, সেই ভয়ে কাঁপছে তার বুক। মনে হচ্ছে খুব খারাপ কিছু বোধহয় হতে চলেছে। তার ভাবনাকে সত্যি করে দিয়ে একটা খবর এলো। অলকানন্দার বাড়ি থেকে খবর এসেছে অলকানন্দার ছোট বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দামোদর গ্রামের পাশ দিয়ে বিশাল এক দিঘি স্রোত শূন্য হয়ে নিবিড়ভাবে অবস্থান করছে। রোদের আলোতে দিঘির জল অপরূপ সুন্দর লাগে, একদম স্বচ্ছ পরিষ্কার। কিন্তু আকাশ বদলা হলেই দিঘির জলগুলো কালো কুচকুচে লাগে, কেমন কুৎসিত। দিঘির জলের এই পরিবর্তনকে গ্রামবাসী বছর যাবৎ অলৌকিক কিছু ভেবে আসছে, যার জন্য তারা প্রায় প্রতি তিথিতে গঙ্গা পূজা করে। তাদের বিশ্বাস, অলৌকিক কিছুর পুজো করলে তা কখনো আর হিংস্র হয়ে কারো বিপদ ঘনিয়ে আনবে না। শুধু তাই না, তারা এই দিঘির কয়েক প্রান্তে বিশাল ঘাটও নির্মাণ করিয়েছে। জমিদার সুদর্শনকে বলে একটি ঘাট ছিল, প্রচণ্ড রাজকীয়। গ্রামের দক্ষিণ দিকে যে ঘাটটি পড়েছিল, জমিদার বাড়ির কাছাকাছি, বিরাট কারুকার্য শোভিত সেই ঘাট ছিল বিদেশি কোনো পাথরের। রাত হলেই যেন সে পাথর থেকে আলো ছড়াতো। দামোদর গ্রামে সেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ধরা হয়েছিল। এত সুন্দর জিনিস তারা এর আগে কখনোই দেখেনি। যে তাদের ধারণা দিঘিটি অলৌকিক বলে পাথরগুলো এমন আলো ছড়ায়, অথচ এটিকে বলা হয় মার্বেল পাথর, যার আলাদা নিজস্বতা আছে। কিন্তু গ্রামবাসী সেটা মানতে নারাজ। এই ঘাটে বিকেল হলে বিভিন্ন বাড়ির বউ মেয়েরা লুকিয়ে আসে। এত অসাধারণ দৃশ্য দেখার উত্তেজনা তারা দমিয়ে রাখতে পারে না। আজ সেই দিঘির পাশ কেটেই গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশাল আয়োজনে হচ্ছে সে পুজো। এই দিনটাতে গ্রামের সকলেই এখানে উপস্থিত থাকে, এমনকি মেয়েরাও। অলকানন্দাও এখানে এসেছে, যদিও সে নববিধবা। নিয়ম অনুসারে সন্ধ্যার পর তার ঘর ছেড়ে বাহির হওয়া উচিত নয়, কিন্তু অলকানন্দা এসব নিয়ম কারণ কম মান্য করে বলেই এখানে এসেছে। তার উপর তার একটা প্রয়োজনীয় কাজও আছে। তার মেজ বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়েও এখানে দায়িত্বরত দারোগা বাবুর সাথে কিছু কথা বলবে সে। আর সেই দারোগা বাবু আজ এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাল এক আয়োজনে মুখরিত দিঘির চারপাশ, চারদিকে মশালের লালাভাব আগুন সেই মুখরিত পরিবেশকে করেছে উজ্জ্বল। অলকানন্দা পুরো পরিবার সহ পুজোতে আসতেই
তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেল গ্রামের বেশিরভাগ মানুষ। কেউ বা বসার জায়গা করে দিল, কেউ বা এগিয়ে দিল জল, কেউ বা ব্যস্ত হাতে শুরু করলো বাতাস। অলকানন্দা চারপাশে চাইল, তার দিকে বিস্মিত দৃষ্টি অনেক মহিলাদের। সদ্য বিধবা মেয়ে এমনভাবে সবকিছুতে নিজে আধিপত্য বিস্তার করেছে, এটা আবার কিছু নারী সহ্যও হলো না। তাই তো কয়েকজন বয়োজ্যেষ্ঠ মহিলা এগিয়ে এলেন। তাদের শরীরে শোভা পাচ্ছিল নানা রকমের গহনা, সব স্বর্ণেরই। তারা এগিয়ে এসে প্রণাম ঠুকল বিহারিণী মহলের সকলের উদ্দেশ্যে। সকলে সাদরে প্রণাম গ্রহণ করল। তন্মধ্যেই সম্ভ্রান্তশালী এক নারীর সুরবালার উদ্দেশ্যে বলল, দিদি, আপনার পুত্র তো কয়েক মাস আগেই মারা গেল, তাই না? সুরবালার মুখটা এতক্ষণ যাবৎ হাসি খুশি থাকলেও কথাটা শুনে হাসিটা কিঞ্চিত থেতিয়ে এলো। সে ক্ষীণ স্বরে জবাব দিল, হ্যাঁ। তাহলে আপনার সদ্য বিধবা বউ এ রাতের বেলা এখানে উপস্থিত হয়েছে যে? যতই হোক, নিয়মকানুন বলেও তো কিছু আছে, তাই না? বিধবা মেয়েদের তো একটু বাছবিচার মানতে হয়। অলকানন্দা মহিলার পানে চাইল। মহিলার চোখে মুখে কেমন নিবিড় ক্ষোভের ছোঁয়া, অথচ অলকানন্দা মহিলাটাকে চেনে না। তবে তার জন্য মহিলার এমন আচরণের কারণই বা কী? নবনীল অলকানন্দার পাশে ছিল। অলকানন্দার মনের জেগে ওঠা প্রশ্নটা বুঝতে তার বেশি সময় লাগলো না। তাই তো সে একগাল হেসে অলকানন্দাকে প্রায় ফিসফিস করে বলল, তোমার শ্রেণীতে পড়ে প্রতিমা আছে না? প্রতিমার মা উনি। অলকানন্দা এবার মহিলার ক্ষোভের কারণ বুঝল। শীতল কণ্ঠে বলল, ও। কিন্তু থেমে নেই মহিলা। সে একের পর এক ধর্মবাক্য পাঠ করেই যাচ্ছেন। সুরবালা বিরক্ত হলেন, কপাল কুঁচকে বললেন, দিদি, যার ভালো সে বুঝে নেবে, তাই না? ভদ্র মহিলার উৎসাহ নিয়ে জ্ঞান বাক্য পাঠ করা সকলেই থেমে গেল। সুরবালার কথায় সে প্রায় বিরক্ত হয়ে বলল, দিদি, সময় থাকতে সামলান, না হয় পস্তাতে হবে। সুরবালা দেবী যেন গায়ে মাখলেন না সে কথা। তার ভাবভঙ্গিতে প্রশ্রয় না পেয়ে ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে চলে গেলেন। সুরবালা তা দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। কঠিন স্বরে বললেন, মানুষটা কেন যেন অন্যের ভালো সহ্য করতে পারে না, কে জানি। সুরবালার কথাটা সহ্য হলো না পানকৌড়ির। সে মুখ ঝামটি মেরে বলল, বড় মা, তুমি তোমার পুত্রবধূকে একটু বেশিই উপরে তুলে ফেলেছ। মানুষ তোমাকে ভালো জন্যই সাবধান হতে বলেছে, তুমি বুঝছো না? পরে সময় গেলে হা হুতাশ করবে। রক্ষা করো মা আমার, এত ভালো তোমাদের করতে হবে না। পানকৌড়িও আর কথা আগাতে পারল না। মনময়ূরী অন্য দিনের মতন তার সাথে যোগ দেয়নি, তাই কথা আগানোর ভরসাও সে পেল না। তন্মধ্যে ইংরেজি সাহেবরা উপস্থিত হলেন সে অনুষ্ঠানে। অলকানন্দা আজ কপাল অব্দি খোঁপটা দেয়নি, যার ফলস্বরূপ তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। গোল গোল কিশোরী চেহারা। সাহেবেরা অনুষ্ঠানে প্রবেশ করতেই গ্রামবাসীরা সকলে স্থান ছেড়ে উঠে দাঁড়ালো। এক একজন ভয়ে প্রায় জুবুথুবু হলো। কেউ কেউ বসার জায়গা পরিষ্কার করে দিল। তন্মধ্যেই পুজোর জন্য তুলে আনা এক কলস জল নিয়ে যাওয়ার সময় কিশোর ছেলে পা পিছলে পড়ে গেল। মাটির কলস ভেঙে চুরমার। ততটুকুতেও ক্ষান্ত হয়নি। কলসের বেশি খানিকটা জল গিয়ে পড়ল সাহেবদের মাঝে একজনের শরীরে। সে খেপে গেলেন। শক্ত বুট জোতা পরিহিত পা নিয়েই জোর একটা লাথি দিল ছেলেটার বুকে। আতঙ্কে উঠল সকলে। আর্তনাদ করে উঠল ছেলেটা। অলকানন্দাও এমন নিঃসঙ্গতায় বা খারাপ পায়। সাহেব দ্বিতীয়বারের মতো লাথি দিলেন ছেলেটার পেটে, যার দরুন ছেলের নাক দিয়ে গল গল করে রক্ত ঝরা শুরু হলো। তৃতীয়বারের মতো পা আগাতে নিলেই রুখে দাঁড়ালো অলকানন্দা। বজ্রকণ্ঠে বলল, আর এক পাও আগাবেন না সাহেব, খবরদার। সাহেব থেমে গেলেন। অলকানন্দা এতক্ষণে খেয়াল করলো এটা আর কেউ না, মিস্টার স্টিফেন। অলকানন্দা ভারী অবাক হলো। লোকটাকে সে একটু কঠিনই ভেবেছিল, কিন্তু তাই বলে এতটা মায়াদয়াহীন মানুষ? স্টিফেনের পা থেমে গেল। শুভ্র রাঙা শাড়ি পরিহিতা শুভ্র নারী। অলকানন্দার চোখে মুখে উপচে পড়া তেজ দেখে সাহেব ভ্রু কুঁচকালেন। বেশ তাচ্ছিল্য করে বললেন, আপনি বাড়াবাড়ি করিতেছেন একটু বেশি। এই গ্রামের মানুষগুলোর দায়িত্ব আমার। তাদের ভালোর জন্য আমি কেবল একটু না, অনেকটাই বাড়াবাড়ি করতে পারি সাহেব। মিস্টার স্টিফেন হ হ করে হেসে উঠলেন। অলকানন্দার বাঁধন না মেনেই ছেলেটার বুকে শক্ত করে লাথি দিলেন। দাঁত কিরমির করে বললেন, এত সাহস দেখাইতেছেন, আমি কিন্তু সেই সাহস 2 মিনিটে ভ্যানিশ করিয়া দিতে পারব, দেখিবেন। অলকানন্দার মাঝেও একটা তেজ কাজ করলো। সে রণমূর্তি ধারণ করে বলল, দেখি সাহস। অ্যালেন থামানোর চেষ্টা করল স্টিফেনকে, কিন্তু সে থামল না।
তার চোখের ইশারা পড়তেই একটা লোক সেখান থেকে প্রস্থান নিল। তার মিনিট দুয়ের মাঝে সে লোকটা একটা বিধ্বস্ত মেয়েকে উপস্থিত করালো। 13 কিংবা 14 বর্ষীয়া হবে, পোশাক ছেঁড়া, ছিন্ন ভিন্ন অবস্থা। অলকানন্দা চমকে গেল নিজের বোনকে দেখে। বিস্মিত কণ্ঠে বলল, অন্নপূর্ণা। বিমূঢ় চিত্ত নিয়ে হতভম্বন্যায় দাঁড়িয়ে আছে অলকানন্দা। তার দৃষ্টি অস্থির। ছুটে গিয়ে নিজের ছোট বোনটাকে 2 হাতে ঝাপটে ধরল। সময়টা তখন রাতে শুভ্রাঙ্গ। আকাশে বাতাস গুমট করা একটা উষ্ণতার ছোঁয়া। গ্রামবাসীর হই হুল্লোড় করা অনুষ্ঠান প্রায় থিতিয়ে এসেছে। অলকানন্দা নিজের বোনের ধ্বংসাবশেষটুকু ভীষণ যত্নে বুকের মাঝে আঁকড়ে ধরল। ছোট বোনের এমন দশায় সে দিকভ্রষ্ট। ছুটে এলো সুরবালা নবনীল। অলকানন্দা বিচলিত কণ্ঠে বার কয়েক ডাকলো নিজের বোনকে। অন্নপূর্ণা, এই অনু, চোখ খোল। দিদি ডাকছি তো। অন্নপূর্ণার বিশেষ ভাবান্তর হলো না। সে নিভু নিভু চোখে বার কয়েক তাকালো কেবল। একটা শীতল রাগ অলকানন্দার শির দ্বারায় প্রবাহিত হলো। সে কিছুটা তীক্ষ্ণ স্বরে মিস্টার স্টেফেনকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার বোনের এই অবস্থা করেছেন? আপনি? স্টেফেন উত্তরে কেবল মুচকি হাসলেন। ভিনদেশি সেই পুরুষের হাসি বড্ড চমৎকার লাগলো। বেশ গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় লোকটার পা গালে একটা ছোট গর্ত হয় হাসলে, যা আরও চমকপ্রদ লাগে। সচরাচর অতীব ফর্সা রঙের পুরুষের মুখে মায়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্টিফেনের মুখে একটা নিবিড় মায়া দেখতে পাওয়া যায়। অন্যান্য মতন তার চুলগুলো লালচে কিংবা ধূসর হলদেটে রঙের না। তার চুল কালো রঙেরই, তবে সাধারণ বাঙালিদের মতো অত কুচকুচে কালো না। আর চোখের পাপড়িগুলো বেশ ঘন। এমন চোখ পুরুষদের চেয়ে নারীদের বেশি মানায়, কারণ নারীদের চোখ কথা বলার জন্য ব্যবহৃত একটি গোপন অঙ্গ। নারীর চোখ হাসে, কাঁদে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা ভিন্ন। পুরুষদের চোখ সবসময় থাকে কঠিন, তীক্ষ্ণ, খা মরুভূমির মতন। অথচ স্টিফেনের ক্ষেত্রে পুরো বিপরীত। বরং মনে হচ্ছে এমন ঘন পাপড়িযুক্ত চোখ তাকে ছাড়া আর কাউকেই মানাবে না। অলকানন্দা হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল নবনীল। সাবধানী কণ্ঠে বলল, ভেবে কাজ করবেন নন্দা। আমি যত বড় মানুষই হই না কেন, ওদের সামনে কিছুই না। ওদের ক্ষমতা একবার দেখানো শুরু করলে আমরা ধোপে টিকব না। অলকানন্দার শরীরে তখন উপচে পড়া জেদ, কিন্তু সে বরাবরই বুদ্ধিমতী, তাই সংবরণ করলো নিজের জেদ। কণ্ঠ কঠিন রেখে সাহেবকে শুধালো, আপনার কোনো সমস্যা থাকলে সেটা তো আমার সাথে, মিস্টার স্টেফেন। তবে আমার বোনের এমন অবস্থার কারণ? এলেন কিছু একটা বলতে চাইলেন অলকানন্দাকে, কিন্তু স্টেফেন থামিয়ে দিল তাকে। বাঁকা হেসে বলল, রাজার আসনে বসতে হলে রাজনীতি জানতে হয় সানশাইন। আপনি রাজনীতিতে বড্ড কাঁচা। রাজার চতুরতা থাকতে হয়, কেবল সাহসিকতা দিয়ে হয় না। নাথিং। গ্রো আপ। যুদ্ধ বাকি আপনার। অলকানন্দা তাজ্জব বনে তাকিয়ে রইল। স্টেফেন এত ভালো বাংলা বলতে পারেন, কেউ বুঝবে না যে সে ভিনদেশি। খুব পরিপক্ক বাংলা বলেন উনি। আগে তেমন খেয়াল না করলেই তার মুখে বাংলাটা শুনতে বেশ সুমধুর লাগে, আর তার কথার গাম্ভীর্যতা বহুদূর প্রসারিত। অলকানন্দা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকতে থাকতে স্টেফেন সেখান থেকে প্রস্থান নিলেন। অ্যালেন সহ বাকিরাও তার পিছে পিছে চলে গেলেন। পেছনে রেখে গেলেন বিস্মিত কিছু নয়ন। মাথার উপর নিশ্চুপভাবে ঘুরছে স্থির 3 পাখা যুক্ত যন্ত্রখানা। তার নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে কতগুলো মানুষ। ফ্যাঁসে গলায় এক কোনায় কাঁদছে অলকানন্দার মা। থেমে থেমে সে মিহি কান্নার স্বরই ঘর জুড়ে শোনা যাচ্ছে। তন্মধ্যেই অলকানন্দার বাবা নিতাই দাস খেকিয়ে উঠলেন অকথ্য ভাষা ধরে, আগি মহিলা, তুই রাখতে পারিস না আমার মাইয়াটারে সামলাইয়া? বানাইয়া ছাইরা দিলি, কে বিয়া করবো হনরে? তার উপর কলঙ্ক মাথায় নিয়া 2 বা না মইরাও ও বিছানায় শয্যাশায়ী হইছে। কোনো লাজ লজ্জা নাই ভেতরে। নিতাই দাস আরও কিছু বলতেন, কিন্তু থামিয়ে দিলেন সুরবালা দেবী। সাবধানী কণ্ঠে বললেন, নিতাই বাবু, আপনার ভাষা সংযত করুন। ভাষা সংযত করতে কইতাছেন? সংযত? এক মায়া কলঙ্ক পাইল, আরেক মেয়া বেধবা হইয়া তোমার কোনো ক্ষতিই করেনি বাবা। আর না তোমার ঘাড়ে গিয়ে উঠেছে, তাই নিজেকে দুঃখী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। অলকানন্দা শক্ত জবাবে তাজ্জব নিতাই দাস। তার বড় মেয়ে মুখের উপর এমন শক্ত জবাব দিতে পারে, তার এটা অবগতই ছিল না বোধ করি। নন্দন মশাই এই যেন মোক্ষণ সময় পেলেন, নিতাই দাসকে নালিশের বার্তা দিলেন। অবাক হচ্ছেন নাকি বেয়াই মশাই? এটা আপনার মেয়েই, যে বড়দের শাসন আচার আচরণ না মেনে করছে যা ইচ্ছে তা।
নিতাই দাস ক্ষুব্ধ হলেন। মেয়ের দিকে তাকিয়ে বাজখাই গলায় বললেন, এত অধঃপতন হয়েছে তোর? মাইয়া মানুষের কণ্ঠে উঁচুতে উঠলে তাকে কি বলে জানিস? তাকে খবরদার বাবা, তোমার মুখ থেকে আরেকটা অসম্মানজনক শব্দ বেরোলে তা তোমার জন্য বিপদ আনবে। অলকানন্দার তীক্ষ্ণ কণ্ঠে সাবধানী বাণী নিতাই দাসের রাগকে দ্বিগুণ করে তুলল। সে মেয়েকে মারার জন্য উদ্যত হতে অলকানন্দা শক্ত কণ্ঠে বাড়ির কর্মচারীকে ডাকল, গোবিন্দ কাকা, গোবিন্দ কাকা। অলকানন্দার কণ্ঠ তখন কিছুটা উঁচুতে। তার ডাকে গোবিন্দ কাকা নামক ষাটোর্ধ্ব মানুষটা তার স্থূলাকার দেহটা নিয়ে খুব দ্রুতই উপস্থিত হলেন। এসে মাথা নত করে বললেন, জি মৌবা, আদেশ করুন। অলকানন্দ তেজস্বিনী চোখে চাইল নিজের বাবার পানে। কন্যার চোখে তখন উপচে পড়া ক্রোধানল। সে ক্রোধান্বিতা কন্যা নিজের বাবার দিকে দৃষ্টি রেখেই বলল, গোবিন্দ কাকা, আপনি এক্ষুনি ওনাকে এই বাড়ি থেকে বের করে দিবেন। আর ওনাকে যেন এই বাড়ির চারপাশে না দেখা যায় সেটা সকলকে জানিয়ে দেবেন। আমার হুকুম। নিতাই দাস আকস্মিক মেয়ের আচরণে বাক্যহারা হয়ে গেলেন। অবাক দুটো চোখ খুমেলে কেবল বিস্মিত ভঙ্গিতে দেখলেন তার শান্ত মেয়েটার হুট করে বিরাট পরিবর্তনের সামান্য উদাহরণ। তার ধনীরা হামাঘুরি দিয়ে যেন বারংবার মুখ থুবড়ে পড়েছে। সে চেয়েও কিছু বলতে পারল না। অলকানন্দার মা সইলেন না মেয়ের কঠোরতা। মেয়ের কাছে ছুটে এসে মেয়ের বাহুতে ধাক্কাতে ধাক্কাতে বললেন, পাগল হলি নাকি নন্দু? তোর জন্মদাতা লোকটা, তুই কিভাবে এমন আচরণ করলি ওনার সঙ্গে? একটু বাঁধলো না? না মা, বাঁধেনি। যে পিতা কন্যার সুখ দুঃখ না বুঝে কেবল নিজের আত্ম অহংকারকে বড় করে দেখে, কন্যার মনে সে পিতার জন্য কোনো স্থান নেই। বিধবা হয়েছিলাম বলে যে পিতা কন্যাকে বলেছিল অন্যায় সব মুখ বন্ধ করে সহ্য করতে, সে পিতার আসন আমার কাছে নেই। যে পিতা নিজের কন্যার দুধ সময়ে কেবল কলঙ্কের কথা ভেবে ডুবে মরতে বলেন, তাকে পিতার আসনে বসানো পৃথিবীর বৃহত্তম ভুলের মধ্যে অন্যতম একটি ভুল। নিতাই দাস তখন প্রায় হতভম্ব। গোবিন্দ কাকা শুনলেন অলকানন্দার কথা, কিছুটা টেনেই মানুষটাকে বের করে নিয়ে গেলেন। অলকানন্দার চোখ টলমল করছে, তবে সে কাঁদল না। বাবাকে আজ এমন পরিস্থিতিতে না ফেললে হয়তো অপর্ণার মৃত্যুর কারণ হবে বাবা। কখনো কখনো একটু ভালোর জন্য কঠিন হতে হয়। অপর্ণাকে নেওয়া হলো শহরের একটি চিকিৎসালয়ে। পুরুষ ডাক্তার চিকিৎসা করে বিধায় প্রায় অনেকের ছিল আমোদ, কিন্তু শুনল না অলকানন্দা, সেই বাধা। শহরে ছুটল। অন্নপূর্ণা তখনও জ্ঞান শূন্য। অলকানন্দা শহরের চিকিৎসালয়ে উঠতেই চিকিৎসা শুরু হয় অন্নপূর্ণার। ডাক্তার জানায় মেয়েটার জিহ্বা কেটে ফেলা হয়েছে।